আমার চ্যানেলের ভুতুড়ে ঘটনাগুলো শুধুমাত্র বিনোদনের জন্য শোনানো হয়, তাই বিনোদন হিসেবেই ঘটনাগুলো শুনুন। তো আরও একটা নতুন ভুতুড়ে ঘটনায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে এমন একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব, যা শোনার পর রীতিমতো তোমরা প্রচণ্ড ভয় পেয়ে যাবে। তো বন্ধুরা, আরও একটা নতুন ভয়ঙ্কর ঘটনা তোমাদের শোনাতে চলে আসলাম, এবং যে ঘটনাটি আজকে শুনবে এটা কিন্তু বীভৎস ভয়ঙ্কর। কাজেই হেডফোন লাগিয়ে ঘটনাটি তোমরা শোনো, তাহলে ভালো করে শুনতে পাবে। একটা অনুরোধ, বাইরে কোনো খোলা পাত্রের মধ্যে কিছু জল রেখে দিও, যাতে কিনা বাইরের যে জন্তু জানোয়ার আছে, কুকুর, গরু, ছাগল, পাখি, এরা সেই জল পান করে তীব্র গরমের হাত থেকে বাঁচতে পারে। আজ আমি তোমাদের সাথে দুটো ঘটনা শেয়ার করব। দুটো ঘটনাই আলাদা হলেও একটা মাঠের সাথে দুটো ঘটনা যুক্ত। ঘটনা দুটি আমাকে বর্ধমানের শিমুলিয়া থেকে পাঠিয়েছে রোহিত শেখ। তো হয়েছে কি, রোহিতরা যে গ্রামে থাকে সেই গ্রামের পাশে আরও একটা গ্রাম আছে, এবং ওই গ্রামটার মধ্যে রোহিতের জ্যাঠামশাইয়ের পরিবার থাকতো। জ্যাঠামশাই 3 ছেলে, এবং যে বড় ছেলে আছে তিনি বিয়ে করেছিলেন, কিন্তু বড় ছেলে জ্যাঠামশাইয়ের বাড়িতে থাকতেন না। তিনি ওই গ্রামের মধ্যেই আরও একটা আলাদা জায়গায় বাড়ি বানিয়ে সেখানে তার পরিবার নিয়ে থাকছিল। রোহিতের জ্যাঠার এই বড় ছেলে, মানে হিসেবে তো রোহিতের দাদা হয়, এই দাদার কিন্তু এক ছেলে এক মেয়ে, এবং তার ছেলে মেয়ে কিন্তু অনেকটাই বড়, মোটামুটি 18-19 বছর, বিয়ের উপযুক্ত ছেলে মেয়ে। তো হয়েছে কি, রোহিতের এই জ্যাঠাতো দাদা একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, এবং কার সাথে সম্পর্ক জড়িয়েছে তা হলো তার স্ত্রীর বোনের সাথে, হিসাবে তার শ্যালিকার সাথে। তো গোপনে তাদের প্রেম চলছিল, প্রথমে তো কেউ জানতো না, পরে একটা সময় জানাজানি হয়ে যায়। এবং যখন জানাজানি হলো, তখন যে তার লিগাল স্ত্রী, সে তো প্রোটেস্ট করেছে, বিরোধিতা করেছে, কিন্তু এই দাদার স্বভাব চরিত্র খুবই বাজে ছিল। মানে সবসময় ড্রিঙ্ক করে থাকতো, জুয়া খেলতো, সেই কারণে তার স্ত্রীর কথা শোনেনি, স্ত্রীকেও মারধর করতো। তার ছেলেমেয়েরা যখন বাবাকে বোঝাতে চাইছে যে তুমি এত বয়সে কেন এসব কাজ করছো, তখন ওদেরকেও মারধর করতো। কিন্তু ওনার ছেলে মেয়ে আর বউ অতটা বেশি প্রোটেস্ট করতে ভয় পেত, কারণ যখনই কিছু বলতে যেত তখনই গায়ে হাত তুলতো, ঝামেলা করতো, মারামারি করতো। তো এরকমভাবে চলছিল। এবার একটা মহিলা কতদিন এসব আর সহ্য করবে, যে তার নিজের বোন তার স্বামীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে আছে। তাই সে তার বোনকেও অনেকবার বুঝিয়েছে যে এরকম বাজে কাজ করতে না, তাহলে তো তার সংসারটা ভেঙে যাবে, কিন্তু তার বোনও কোনো কথা শুনল না। এবার একদিন কি হয়, এই বিষয়টা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝগড়াঝাটি হয়, এবং লোকটি তার স্ত্রীকে প্রচণ্ড মারধর করে। তো রাতেবেলা মারধর করে তারপর তিনি ঘুমিয়ে পড়েছে, তিনি তো অ্যাকচুয়ালি নেশাও করেছিল। তো কি হয়েছে, ভোরবেলার দিকে মহিলাটি বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর নিজের বাড়ির উঠোনে দাঁড়িয়ে নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আর ওরকম অবস্থায় তাদের বাড়ির পাশে একটা মাঠ ছিল, সেই মাঠে দৌড়ে যায়, আর সেখানেই দাউ দাউ করে জ্বলে মারা যায়। এবার যখন দাউ দাউ করে আগুন জ্বলছিল, সে তো চিৎকার করছিল। অ্যাকচুয়ালি মানুষ তো জানোই যে যখন নিজের জীবন শেষ করতে যায়, শেষ মুহূর্ত পর্যন্ত নিজের এই ভয়াবহতা দেখে না বাঁচতে চায়। তো এই ক্ষেত্রেও সেটাই হয়েছিল। আগুন যখন জ্বলছিল তখন তিনি চিৎকার করছিল, তারপর আশেপাশের থেকে লোক সেই চিৎকারের শব্দ শুনে ছুটে আসে, আর এসে দেখছে মাঠের মধ্যে গায়ে আগুন দিয়ে কেউ নিজের জীবনটা শেষ করছে। তো লোকজন গায়ে জল ঠল ঢেলেছে, ততক্ষণও তো তিনি মারাই গেছে। এবার যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা তো চিনতে পেরেছে যে এই মহিলাটা কে। তখন তাদের বাড়িতে গেল, আর গিয়ে দেখছে তার স্বামী তখনও ঘুমোচ্ছে। তো তাকে ধাক্কা মেরে তুললো, আর তুলে কিছু মারধর দিল, কারণ লোকজন তো খোঁজে গেছিল, আশেপাশের লোকজন প্রচণ্ড রেগে আছে। তারপর ওনাকে বলছি যে তোর স্ত্রী এরকমভাবে নিজের জীবনটা শেষ করলো, আর তুই এখনও ঘুমোচ্ছিস। তারপর থানা পুলিশ হলো, কিছু ঝামেলা হলো। কিছুদিন পর লোকটি ছাড়া পেয়ে যায়। এর মাঝখানে 2 বছর পার হয়। এবার এই যে 2 বছর পার হলো, তার ঠিক কয়েক মাস আগে লোকটি তার শ্যালিকাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আনে। তো নতুন বউ তার দিদির ছেলে মেয়েকে নিজের ছেলে মেয়ে মানতই না, এবং ওদের সাথে দুর্ব্যবহার করতো, ঝগড়া করতো। যাই হোক, তারপর এরকম করে ওদের সংসার কোনো রকম চলছিল। এরপরে কি হলো, আগের পক্ষের যে স্ত্রী ছিল সেই স্ত্রীর ছেলে একটা মেয়ের সাথে প্রেম করত, এবং মেয়েটির বাড়ি ছিল ওদের গ্রাম থেকে কিছুটা দূরে। কিন্তু যে ছেলেটি মেয়েটির সাথে প্রেম করত তা কিন্তু সবাই জানতো, মেয়েটির বাড়ির থেকেও জানতো যে ছেলেটি মেয়েটির সাথে প্রেম করছে, এবং মেনেও নিয়েছিল। তো একদিন কি হয়েছে, রাতের বেলা করে ছেলেটি মেয়েটির বাড়িতে গিয়েছিল, কোনো একটা অনুষ্ঠান ছিল সেই বাড়িতে, এবং ফিরতে ফিরতে রাত প্রায় 12টা বেজে যায়। তো ছেলেটি রাতের বেলা আসছে, মেয়েটির সাথে ফোনে কথা বলতে বলতে হেঁটে হেঁটে আসছে,
এবং যে মাঠটিতে তার মা নিজের জীবনটা শেষ করেছিল ওই মাঠের ওপর দিয়েই আসছিল। সেদিন ছিল আবার পূর্ণিমার রাত। তো পূর্ণিমার রাতে তো তোমরা জানোই যে যতই অন্ধকার হোক তাও কিছুটা বোঝা যায় চাঁদের আলোতে। তাও ছেলেটি না রাস্তার মধ্যে মোবাইলের টর্চটা জ্বালিয়ে হাঁটছিল আর কানে হেডফোন লাগিয়ে মেয়েটির সাথে কথা বলছিল। সেখান থেকে ওদের বাড়ি খুব কাছেই, মানে যেখানে ও হাঁটছে সেখান থেকে ওর বাড়িটা কিন্তু দেখাই যাচ্ছিল। তো ছেলেটি হাঁটতে হাঁটতে সেই জায়গাটা ক্রস করলো যেখানে তার মা আত্মহত্যা করেছিল। এবার ছেলেটি না একটা জিনিস খেয়াল করলো যে মাঠের ঠিক পাশে 3টা বড় বড় তাল গাছ ছিল। তো প্রথম যে তাল গাছটা ছিল না, ছেলেটি হঠাৎ দেখতে পারলো সেই তাল গাছের ওপরে কেউ একজন বসে আছে। তো ছেলেটি না এটা দেখে প্রচন্ড ঘাবড়ে যায়, ভয় পেয়ে যায়, এবং যিনি বসেছিল সে কোনো মহিলা ছিল, কারণ তার চুলগুলো ঝুলছে ভালো মতো বোঝা যাচ্ছে। তখন ছেলেটি তার গার্লফ্রেন্ডের সাথে যে কথা বলছিল ফোনটা কেটে দিল এবং তাড়াতাড়ি পা চালাতে থাকে। কিন্তু ও যে রাস্তাতে হাঁটছে না, ওর মনে হচ্ছে ওর পেছন পেছন সেই মহিলাটি কিন্তু হেঁটে আসছে। কারণ যখন ও তাল গাছটিকে ক্রস করেছে তখন না একবার পেছন ঘুরে তাকিয়েছে দেখার জন্য, কিন্তু তখন তাল গাছের ওপরে মহিলাটিকে দেখতে পায়নি। এবার ও যত তাড়াতাড়ি পা চালাচ্ছে ওর খালি মনে হচ্ছে পেছনে পেছনে তত তাড়াতাড়ি মহিলাটি ওকে ফলো করছে। ও ছেলেটি একবার খালি ঘুরে পেছনে তাকিয়েছে আর দেখলো সেই যে অবয়বটি, মানে যে নাকি তাল গাছের উপর বসেছিল সেই মহিলাটি কিন্তু ওর পেছনে পেছনে আসে আর তিনি না হাওয়ায় বলে ভাসছিল। এরকম একটা ভয়ঙ্কর দৃশ্য দেখার পর ও দৌড়েছে, কিন্তু দৌড়ে ও নিজের বাড়ির দিকে যাওয়ার বদলে অন্য রাস্তায় চলে গেছে। মানে এতটা ভয় পেয়েছিল যে রাস্তা হারিয়ে ফেলেছে। দৌড়ে কোনো মতে কিছুটা যাওয়ার পর দেখতে পাচ্ছে রাস্তার একপাশে একটা মসজিদ আছে এবং মসজিদটার মধ্যে কনস্ট্রাকশন হচ্ছিল, তাই লাইট টাইট লাগানো ছিল। ও তাড়াহুড়ো করে সেই মসজিদে ঢুকে পড়ে। এবার যখন মসজিদে ঢুকলো তখন নিজেকে সেফ মনে করলো আর ওর শরীরটা তখন হালকা হয়ে যায়। এবার সেই মসজিদে না একটা লোক ওকে দেখে বুঝতে পারে যে কিছু একটা হয়েছে, কারণ ও হাঁপাচ্ছিল। তো যাই হোক জিজ্ঞেস করলো যে কি হয়েছে। ও তখন বলছে যে আমার পেছনে আমি যখন এই মাঠ দিয়ে আসছিলাম তখন কেউ একজন হেঁটে হেঁটে আসছিল আর সে কোনো মানুষ ছিল না। তো লোকটি তখন বুঝতে পারে যে কোনো কিছু খারাপ একটা এন্টিটি ওকে পিছা করেছিল। তো যাই হোক ওই রাতেই ছেলেটিকে লোকটি তারপর বাড়িতে দিয়ে আসলো। বাড়িতে ঢোকার পর ছেলেটি দেখলো যে ওর মাসি ঘুমিয়ে পড়েছে। আসলে ওর মাসি তো ওকে ভালোই বাসতো না, আর এত রাত পর্যন্ত জেগেই বা কি করবে। আর ছেলেটির বাবা তখন বাড়িতে থাকতো না, মানে কোনো একটা কাজ করতো, বর্ধমানের বাইরে কোথাও থাকে, মোটামুটি 2-3 মাস পর পর বাড়িতে আসে। আর ছেলেটির যে বোন ছিল, বোনটির ততদিনে বিয়ে হয়ে গিয়েছিল। তো যাই হোক ছেলেটি নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে বিছানায় শুয়েছে আর চিন্তা করছে যে কি দেখলো, ভয়ঙ্কর একটা দৃশ্য। লাইট টাইট বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। তো অনেকক্ষণ হয়েছে, মোটামুটি ভোরের কিছুটা আগে, তখনও মানে সূর্য ওঠেনি, ভোর টাইম, মানে 3:30 বাজে। এরকম সময় ছেলেটি না হঠাৎ বুঝতে পারলো খাটের উপর ওর পাশে আরো একজন কেউ যেন শুয়ে আছে। তো ছেলেটি না ঘাবড়ে যায়, মানে ফট করে ঘুমের চোখে জেগেছে আর বুঝতে পারছে যে ওর পাশে কেউ একজন শুয়ে আছে। ও তো প্রচন্ড ঘাবড়ে যায়। তো কি করছে, পাশের থেকে না মোবাইলটা নিয়ে মোবাইলের আলোটা জ্বালিয়েছে। আর যখনই আলোটা জ্বালালো ওই স্পষ্ট দেখলো ওর মা ওর পাশে শুয়ে আছে। যেই মা মাঠের মধ্যে গায়ে কেরোসিন তেল ঢেলে নিজের জীবন শেষ করেছিল, সেই মাকেও দেখছে যে ওর পাশে শুয়ে আছে রাতের বেলা। এটা যখন দেখলো সেকেন্ডের মধ্যে ওর মা চুপ করে খাটের নিচে ঢুকে গেল, মানে খাটের উপরে কিন্তু ছিল। যখনই ও দেখলো সে খাটের তলায় চলে গেল। ছেলেটি তো হাত পা কাঁপছে, মানে কি দেখলো এটা। ও যে বিছানা থেকে উঠবে, উঠে বাইরে যাবে, ডাকবে কাউকে, সেটা ডাকারও সাহস পাচ্ছে না। ও ওরকম ভাবেই মোবাইলের লাইটটা জ্বালিয়ে বিছানায় বসে থাকে। তার সাথে ঘরের চারদিকে মোবাইলের আলোটা ফেলছিল আর দেখছিল যে কোথাও কিছু দেখা যায় কিনা, কিন্তু সারা রাত কিছু আর দেখতে পায়নি। এরপর কিছুক্ষণ পর সকাল হলো। তো ও উঠে না বাড়ির যে উঠোনটা আছে সেখানে একটু বসেছে, মানে রাতে তো ওর ঘুম হয়নি, আর ওর যে মাসি সেও তখন ঘুমের থেকে উঠেনি। তো যাই হোক ও উঠোনে বসে আছে। তখনই বলে শুনতে পেল ও যে রুমে ঘুমোতো সেই রুম থেকে তো বেরিয়েছিল, ওই রুমের দরজাটা না ভেজানো ছিল, কিন্তু বলে ঘরের ভেতর থেকে একটা ডাক শুনতে পায়। আর ডাকটা ছিল বাবুরে, এরকম করে ওকে ডেকেছে, যেরকম ওর মা ওকে আগে ডাকতো। এই ডাকার শব্দ শুনে ও তো প্রচন্ড ঘাবড়ে যায়, ভয় পেয়ে যায়, মানে ওর মৃত মা ওর ঘর থেকে ওকে ডাকছে। যাই হোক ছেলেটি তো আর ঘরে ঢুকেনি, ও অনেকক্ষণ বাইরে অপেক্ষা করলো। কিছুক্ষণ পর ওর মাসি ঘুমে থেকে ওঠে,
কিন্তু ওর মাসিকে এই বিষয়টা জানালো না, কারণ মাসির সাথে তেমন কোনো কথা বলতো না, শুধু হ্যাঁ আর নায়ের মধ্যে উত্তরগুলো দিত মাসিকে। তো যাই হোক, সেদিন সারাদিনটা কাটলো। বিকেলের দিকে ও নিজের দাদুর বাড়িতে গেল এবং দাদুর বাড়িতে গিয়ে এই বিষয়টা জানালো যে গতকাল রাতে আমি যখন বাড়ি ফিরছিলাম মাঠ দিয়ে, তখন থেকে আমি আমার মাকে দেখতে পাচ্ছি। তো প্রথমে তো দাদুর বাড়ির কেউ বিশ্বাস করলো না, সবাই ভাবলো যে ও ভুলভাল কথা বলছে, কিন্তু ছেলেটি অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, তখন সবাই একটু বিশ্বাস করলো যে কিছু একটা হচ্ছে। তারপর ছেলেটিকে বলল যে তুই বাড়ি চলে যা, আমরা কোনো কবিরাজ দেখছি, কয়েকদিনের মধ্যে তোদের বাড়িতে কবিরাজকে নিয়ে আসবো। তো যাই হোক, ছেলেটি সেদিন চলে গেছে। সেদিন রাতে ছেলেটির সাথে ভয়ঙ্কর আরও একটা ঘটনা ঘটলো। তো কি হয়েছে, ও তো ভয় পাচ্ছে, দরজা বন্ধ করে নিজের ঘরে শুয়েছে একা। এবার কি হয়, রাতের বেলা না ওর ঘুম আসছিল না, ও মোবাইল ঘাটছে, মানে এত ভয় পেয়েছে ঘুম আসলো না, মোবাইল ঘাটছে, বারবার খালি মোবাইলের টর্চটা জ্বালিয়ে ঘরের চারদিকটা দেখছে। তো এরকম করতে করতে ও শুয়ে আছে, ঘুমায়নি। আচমকা ঘরের একটা কোণার থেকে কেমন যেন একটা শব্দ শুনতে পেল। ঘর তো অন্ধকার ছিল, ও কি করেছে, মোবাইলের টর্চটা জ্বালিয়ে সেদিকে ফেলেছে। এবার ও তো ছিল মশারির ভেতর, মশারির ভেতর থেকেই মোবাইলের আলোটা সেই জায়গাটায় ফেললো, কিন্তু মশারির ভেতর থাকার ফলে মোবাইলের আলোটা না ঠিক মতো সেখানে পৌঁছালো না, মানে আলো হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু তাও ও সেই আলোর মধ্যে একটা জিনিস বুঝতে পারলো যে সেখানে কেউ একজন দাঁড়িয়ে আছে, মানে তার মুখ দেখা যাচ্ছে না কিন্তু বোঝা যাচ্ছে কিছু একটা আছে ওখানে দাঁড়িয়ে। এবার ও তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে যে কি দাঁড়িয়ে আছে। তখনই ও মোবাইলের মধ্যে আয়াত বা সূরা চালিয়ে দিল এবং এতটা ভয় পেয়ে গেছিল যে বালিশের মধ্যে নিজের মুখটা গুজে চোখ বন্ধ করেছিল। কিন্তু তার মাঝেও ও একবার শুনেছিল যে যেখানে ও দেখেছিল কাউকে দাঁড়িয়ে থাকতে, সেখান থেকে একটা শব্দ ভেসে আসলো, আর শব্দটা ছিল বাবুরে। মানে যে দাঁড়িয়েছিল এটা ওর মৃত মা, ওকে ডেকেছে। কিন্তু ও এতটা ভয় পেয়েছে যে কান বন্ধ করে আছে, মুখ বন্ধ করে আছে, চোখ বন্ধ করে আছে, কিন্তু তাও ও একবার ডাকটা শুনেছে। এইভাবে ও সারা রাত শুয়েছিল আর মোবাইলে কিন্তু আয়াত আর সূরা চলছিল। তো যাই হোক, সকাল যখন হলো প্রচণ্ড ঘাবড়ে গেছে, ভয় পেয়ে গেছে। ও সেদিন সকালবেলাই দাদুর বাড়ি থেকে বলছে যে তাড়াতাড়ি কোনো কবিরাজের ব্যবস্থা করো, আমি থাকতে পারছি না, গতকাল রাতেও আমার সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। তো দাদুর বাড়ি থেকে ওকে জানালো যে আমাদের পাশের গ্রামেই তো একজন কবিরাজ আছে, আমি ওনার সাথে আজকে গিয়ে কথা বলছি, তোদের বাড়িতে হয়তো 1-2 দিনের মধ্যে তিনি পৌঁছে যাবেন। তো যাই হোক, ছেলেটি তারপর বাড়িতে চলে আসলো। এবার কি হয়, এই রাতে আরও একটা কৃপি ঘটনা ঘটলো, মানে পরপর 3 রাতে তাদের বাড়িতে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। আর এবার যে ঘটনাটা ঘটলো তা ঘটেছে তার মাসির সাথে। তো যাই হোক, ছেলেটি তো তার নিজের ঘরে শুয়েছে এবং ঘুমাইতোনি, সারা রাতি জেগে আছে, মোবাইলে টর্চ জ্বালিয়ে রেখেছে, আর মোবাইলের মধ্যে এদিন আগের থেকেই আয়াত সূরা এসব চালিয়ে রেখেছে। তো কি হয়েছে, মাসির ঘরে না মাসি ঘুমিয়ে পড়েছে। মাঝে রাতের দিকে আচমকা দরজার মধ্যে কেউ ধাক্কা মারলো বাইরে থেকে। তো মাসি উঠেছে, ভাবলো এত রাতে আবার কে এসেছে। তো বলছে কে, বাইরে থেকে একটা গলার আওয়াজ শুনলো যে আমি। তো যাই হোক, মাসি দরজাটা খুলেছে আর দেখছে যে তার স্বামী বাইরে দাঁড়িয়ে আছে। তো মাসি না দেখে একটু অবাক হলো যে ওনার স্বামী তো অ্যাকচুয়ালি বাইরে কাজ করতো, এবার উনি ফিরে এসেছে। অন্যদিন যখন ফিরে আসে বা অন্য সময় যখন ফিরে এসে আসার আগে না ফোন করে, তো এবার না ফোন করেনি। তো যাই হোক, মাসি জিজ্ঞেস করছে যে তুমি ফিরে আসলে, আমাকে তো ফোন করলে না। তো ওনার স্বামী কিছু বললো না, ওনার স্বামী ঘরের ভিতর ঢুকে গেল এবং ড্রেস না বদলে সেই জামা পরেই বিছানার ওপর শুয়ে পড়লো। মাসি আর কিছু বললো না, ভাবলো যে বাইরে থেকে এসেছে, হয়তো শরীরটা একটু টায়ার্ড আছে তাই শুয়ে পড়েছে। এবার কি করেছে, মাসি ওনার লাইট বন্ধ করে ওনার পাশে গিয়ে শুয়ে পড়ে। আর তার পাশের ঘরেই কিন্তু ছেলেটি ছিল। ছেলেটি তো অ্যাকচুয়ালি তখনও ঘুমায়নি, ও তো ভয় পাচ্ছিল। মাসি কিন্তু জানতো না যে ছেলেটির সাথে ভয়ঙ্কর অ্যাক্টিভিটিগুলো হচ্ছিল, কারণ ছেলেটির সাথে মাসি তেমন কোনো কথাই বলতো না, তাই ছেলেটিও মাসিকে এই বিষয়ে কিছুই বলেনি। যাই হোক, অনেকক্ষণ হয়েছে। তো ছেলেটি না একটা ধস্তাধস্তির শব্দ শুনলো, আর শব্দটা এলো মাসির ঘর থেকে। এবার না ছেলেটি এতটা ভয় ছিল, ও যে খাটের থেকে নেমে দরজাটা খুলে দেখবে এটা দেখারও সাহস পেল না। অনেকক্ষণ ধরে ধস্তাধস্তির শব্দটা হলো, তারপর সব একদম নিশ্চুপ। এরপর সকাল হলো, সকাল হওয়ার পর ছেলেটি আগে উঠেছে, আর ছেলেটি না একটা জিনিস দেখলো যে মাসির ঘরের দরজাটা খোলা। তো অনেকক্ষণ হয়েছে, মাসিও উঠছে না। তো ছেলেটি কি মনে হলো, মাসির ঘরে ঢুকেছে। ঢুকেই দেখছি যে মাসি বিছানার ওপর পড়ে আছে আর মুখ দিয়ে রক্ত পড়ছে। তখন না ছেলেটি ঘাবড়ে গেল যে মাসিকে ডাকছে। তারপর মাসির বুকে হাত দিয়ে দেখলো যে হার্টবিট তখনও চলছিল। তো মুখে ঢুকে জল টল দিল, তাও ওনার জ্ঞান ফিরল না। আশেপাশে লোকজনকে ডাকলো, সবাই মিলে তারপর হসপিটালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার অনেকক্ষণ পর মাসির জ্ঞান ফেরে।
আর জ্ঞান যখন ফিরল, মাসি ভয়ে কাঁপছে আর বলছে যে রাতের বেলা আমার দিদি এসেছিল, আমার দিদি আমার গলা চিপে ধরেছিল। সব কিছু তখন ডিটেলসে বললো। মানে মাসি যে রাতের বেলা দেখলো যে তার স্বামী এসেছে, তার স্বামী এসে বিছানায় শুয়েছে, এটা আসলে তার সেই মৃত দিদি স্বামীর রূপ নিয়ে ঘরে ঢুকেছে। আর যখন মাসি ঘুমোচ্ছিল তার পাশে, সে বলে গলা চিপে ধরেছিল, তার গলায় এত জোরে প্রেস করেছে যে মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে। কপাল ভালো যে মাসি সেই মুহূর্তে অজ্ঞান হয়ে যায়। তো যাই হোক, তারপর জ্ঞান ফিরে এসেছে হাসপাতালে যাওয়ার পর, এবং সবাইকে যখন জানালো, সবাই তো প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর ছেলেটিও তো ভয় পেয়ে গেছিল। তারপর ছেলেটি সবাইকে বলল কয়েকদিন ধরে ওর সাথে কি কি ঘটনা ঘটছে। এই ঘটনাটি ঘটা 2 থেকে 3 দিনের মধ্যে একজন কবিরাজ তাদের বাড়িতে আসলো, আর এসে না বিভিন্ন ক্রিয়া করলো। ক্রিয়া করার পর ছেলেটিকে বলছে, তোমরা যাকে দেখেছো বা তোমাদের বাড়িতে যিনি আছে, তিনি হচ্ছে তোমার মা। আর কবিরাজের পক্ষে এই এন্টিটিটাকে তাড়ানো সম্ভব না, কারণ বলে এই এন্টিটিটা খুব বলে জেদি ছিল। যাই হোক, তখন কবিরাজকে বললো যে তাহলে উপায় কি। তাও কবিরাজ কিছু ক্রিয়া করলো, গোটা বাড়ি বন্ধন করলো, এবং ওদেরকে বলেছিল যে বৃহস্পতিবার করে তোমরা নিরামিষ খাবে। তো যাই হোক, এই আদেশ পালন করলো। এবার কি হয়েছে, ছেলেটির বাবা উনি তো যখন শুনলো যে ওনার স্ত্রী অসুস্থ, হাসপাতালে ভর্তি ছিল, এটা শুনে না 2-3 দিন পর বাড়িতে ফিরেছে। এবার যেদিন ফিরেছে না, সেদিন ছিল বৃহস্পতিবার, এবং আসার সময় তিনি কোনো একটা জায়গা থেকে মুরগির মাংস খেয়েছিল। আসলে ওনাকে যে ফোন করে বলেছে যে ওনার স্ত্রী অসুস্থ, তিনি তো আর অত ডিটেলসে বলেনি যে বৃহস্পতিবারকে নিরামিষ খেতে বলেছে। তিনি খালি বলেছে যে ওনার স্ত্রী অসুস্থ, হাসপাতালে ভর্তি। এটা শুনেই উনি তাড়াহুড়ো করে এসেছে, এবং আসার সময় একটা জায়গা থেকে আবার মুরগির মাংস খেয়েছে। যাই হোক, তারপর তিনি বাড়িতে যখন ফিরল, তখন তার স্ত্রীর কাছ থেকে সমস্ত বিষয়টা জানলো যে কি কি হয়েছে। আর তখন এটাও শুনলো যে বৃহস্পতিবার করে নিরামিষ খেতে বলেছে। লোকটি তখন বলল, আমি তো জানতাম না, আমি তো বাইরে থেকে মুরগির মাংস খেয়ে এসেছি। তো এটা শুনে তো স্ত্রীও ঘাবড়ে গেল, মানে তার স্ত্রী বলছে যে তুমি তো মাংস খেয়েছো, এটা তো ঠিক হয়নি, আমাদের তো নিরামিষ খেতে বলেছে। তো লোকটি বলল, আরে আমি তো আর ঘরে খাইনি, আমি তো বাইরে খেয়েছি, কিছু হবে না আমাদের। এটা বলেও উল্টাপাল্টা বুঝিয়ে রাতে তারা শুয়ে পড়েছে। এবার কি হয়, মাঝ রাতের দিকে লোকটি বলে বুঝতে পারছে উনি খাটে শুয়েছে, খাটের পাশ দিয়ে কেউ যেন ঘোরাঘুরি করছে। প্রথমে হাঁটছিল কেউ, লোকটি বুঝতে পেরেছে। তো লোকটি যখন তাকালো না, লোকটি দেখতে পাচ্ছে একটা কালো ছায়া ঘোরাঘুরি করছে, কিন্তু বলে লোকটির পাশ দিয়ে যাচ্ছে, লোকটিকে ধরতে পারছিল না। তার একটা কারণ হলো লোকটির হাতে একটা তাবিজ বাঁধা ছিল, সেই কারণে লোকটির কিছু ক্ষতি করতে পারেনি, বা তার স্ত্রী তো পাশে ঘুমোচ্ছিল, তার স্ত্রীরও কোনো ক্ষতি সেই রাতে করতে পারেনি। কিন্তু লোকটি দেখেছে যে একটা কালো ছায়া খাটের চারপাশ দিয়ে ঘোরাঘুরি করছে। তো পরের দিন সকালে লোকটি তখন জানালো যে রাতের বেলা আমি এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখেছি। তখন সবার পরামর্শে পাশের এক মসজিদ থেকে বড় একজন ইমামকে তাদের বাড়িতে নিয়ে আনলো, এবং সেই ইমাম তাদের বাড়িতে অনেক ক্রিয়া করলো। ছোট ছোট কাগজে কিছু কোরআনের কিছু মন্ত্র লিখে সব ঘরে ঘরে টাঙিয়ে দিল, যাতে কোনো খারাপ এফেক্ট তাদের বাড়িতে না পড়ে। এসব করার পর ইমাম বলল যে তোদের বাড়িতে এখন থেকে আর ভয়ঙ্কর ঘটনা ঘটবে না, যে এন্টিটিটা এসেছিল সে পালিয়ে গেছে। তখন ছেলেটি ইমামের কাছে জানতে চাইল যে আমার মা 2 বছর পরে কেন আমাদের বাড়িতে আসলো, আগেও তো আসতে পারতো। তো তিনি জানালেন যে তোর বাবা তো বেশি দিন হলো না তোর মাসিকে বিয়ে করেছে, তা এন্টিটি এটা সহ্য করতে পারেনি, বা তোর মা এই বিষয়টা সহ্য করতে পারেনি। এবার তুই যখন সেই রাতে বেলা যখন মাঠ দিয়ে ফিরছিলিস, আর তোর মা তো সেখানেই নিজের জীবনটা শেষ করেছে, তখনই তোকে ভর করে তোর বাড়িতে প্রবেশ করে, আর তোদেরকে তারপর ভয় দেখিয়েছে। অ্যাকচুয়ালি ছেলেটাকে কিন্তু তেমন ভয় দেখায়নি। এবার ছেলেটা দেখে ফেলেছে একটা এন্টিটিকে, তাই ভয় পেয়েছে। কিন্তু তার বোনকে, মানে ছেলেটির মাসিকে, ওনার উপর শারীরিক অত্যাচার করেছিল। আর হয়তো ছেলেটির বাবার উপরও করতো, কিন্তু ছেলেটির বাবার হাতে তাবিজ বাঁধা ছিল, সেই কারণে করতে পারেনি। তো এটাই ছিল রোহিতের প্রথম ঘটনা। এবার যাচ্ছি দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাও কিন্তু এই গ্রামটার মধ্যেই হয়েছিল, আর এই মাঠটির সাথে রিলেটেড, যে মাঠে প্রথম ঘটনায় মহিলাটি নিজের গায়ে আগুন দিয়েছিল। যাই হোক, এবার 2022 সালের ঘটনা এটি। তো হয়েছে কি, এই গ্রামে একটা ফ্যামিলি থাকতো, মানে মেয়েটি তার মা বাবার সাথে থাকতো, এবং তার হাজবেন্ড ঘর জামাই হয়ে মেয়েটির পরিবারের সাথেই থাকতো। লোকটির নাম ছিল লকাই। কিন্তু তাদের বিয়ে অনেক বছর হয়ে গেল, তাদের কোনো সন্তান হচ্ছিল না। এই কারণে মেয়েটি আর মেয়েটির মা মেয়েটির স্বামীকে বাজে বাজে কথা বলতো, সবসময় অপমান করতো। তো লকাই না খুব সাদাসিধা ছেলে ছিল, এবং এই ধরনের অপমান ও সহ্য করতে পারছিল না। লকাইয়ের স্ত্রী কিন্তু লকাইকে খুব ভালোবাসতো,
কিন্তু সেও বাড়ির লোকের কথায় লকাইকে অপমান করত। একদিন কি হয়, সন্ধ্যাবেলায় লকাই বাড়ি থেকে বেরিয়ে যায় এবং ওর স্ত্রী তখন ভাবলো যে রোজকার মতন কোথাও হয়তো গিয়েছে আশেপাশে। এবার রাত হয়ে গেছে, তাও লকাই বাড়ি ফিরে আসেনি। তো আশেপাশে অনেক খোঁজ খবর করেছে কিন্তু লকাইকে খুঁজে পায়নি। তারপর ভাবলো যে লকাই হয়তো ওর নিজের বাড়িতে গেছে, মানে ওর নিজের বাবা মার কাছে। তো সেখানেও খোঁজ করেছে, সেখানেও বললো না আমাদের বাড়িতে তো আসেনি। তো 2-3 দিন পার হয়ে গেছে, কোনো খোঁজ খবর নেই। এই করে করে মোটামুটি প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। থানায় এফআইআর করলো, থানা থেকেও পুলিশ খুঁজেছে, কোথাও খুঁজে পায়নি। এরপর গ্রামের 2টা ছেলে না ক্ষেতের মধ্যে কাজ করছিল, আর ক্ষেতের পাশেই ছিল এই মাঠটি। আর মাঠের একটা কোনায় ছিল একটা বিশাল বড় বট গাছ, আর এই বট গাছটা না অনেকটাই পুরনো। এবার ছেলে দুটো সেই বট গাছের ছায়ার মধ্যেই খেতে বসেছে। খেতে যখন বসে না, তখন থেকেই একটা কেমন পচা গন্ধ পাচ্ছে। তো ওরা আর খেতে পারলো না, এত পচা গন্ধ যে ওরা টিফিন বক্সটা আবার বন্ধ করে দিল এবং খুঁজছিল আশেপাশে যে কিসের এত গন্ধ। ওরা প্রথমে ভেবেছে হয়তো কেউ মরা কুকুর বা বিড়াল এখানে ফেলেছে। তো যাই হোক, খুঁজে তো পেলই না, তাও গন্ধটা পাচ্ছে। এবার কি হয়, একটু আগে একটা না দলা পাকানো কিছু একটা জিনিস পড়ে আছে এবং সেখানে না মাছি ভনভন করছে। ওরা না সেটা দেখতে গেল যে দলা পাকানো এটা কি পড়ে আছে। আর যখন দেখে বুঝতে পারলো এটা মানুষের কোনো আঙ্গুল। ওরা তো এটা দেখে ঘাবড়ে গেল যে আঙ্গুল এখানে কোথা থেকে পড়লো। তারপর না ওপরে তাকিয়েছে, ওপরে তাকানোর পর দেখলো যে একটা দেহ ঝুলছে, গলায় দড়ি পেঁচানো। মানে দেহটা অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই ঝুলছিল এবং পচন ধরে মাংস খুলে খুলে নিচে পড়ছিল। তো প্রচণ্ড ঘাবড়ে যায়, ভয় পেয়ে যায় ওরা। তখনই সব লোককে ডেকে আনলো, সবাই এসে দেখছে। এরপর তো পুলিশ আসলো, পুলিশ এসে দেহটা নামালো আর দেখলো যে এটা ওই ছেলেটা, যে ছেলেটা নিখোঁজ হয়ে গিয়েছিল। মানে দেহটা ছিল লকাইয়ের। তার স্ত্রী, তার পরিবারের লোকজন সবাই আসলো, সবাই কান্নাকাটি করছে। তখন কান্নাকাটি করে আর কি করবে, সেটা তো একটা খারাপ সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। তো পুলিশ তখন দেহটা নিয়ে যেতে চায়, মানে পোস্টমর্টম করবে। কিন্তু গ্রামের লোকেরা তখন পুলিশকে আর কি বোঝালো যে পোস্টমর্টম করতে লাগবে না, এটা আমাদের গ্রামের ব্যাপার। তো ছেলেটিকে আমরা এখানেই দফন করে দেব। মানে এই যে বট গাছটি আছে তার কিছুটা আগে একটা কবর করে সেখানেই দফন করব। তো সবাই তার জন্য কুড়োল নিয়ে এসেছে, কোদাল নিয়ে এসেছে, মাটি খুঁড়বে। এবার একটা অদ্ভুত ঘটনা ঘটলো। তা হলো, যারা নাকি মাটি খুঁড়ছিল তারা বলে ঠিক মতো মাটি খুঁড়তেই পারছিল না, মাটি বলে এতটা শক্ত ছিল। তো সবাই না একটু অবাক হলো যে এখানে মাটি এত শক্ত হলো কি করে। মাটি খোঁড়ার সময় না একজনের পায়ে কোদালের কোপ পড়ে পা অনেকটা কেটে যায়। তো তাকে না তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেল, কিন্তু তাও বাকি যারা আছে তারা মাটি খুঁড়ে লকাইকে দফন করে দিল। এবার মোটামুটি কিছুদিন পার হয়েছে। এরপর থেকে তার যে স্ত্রী, সে না অদ্ভুত আচরণ করা শুরু করলো। ও সবসময় বলতো যে মা, আমি না লকাইকে দেখলাম আমাদের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে, এরকম বলতো। মানে কোনো সময় গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখছে, কোনো সময় বাথরুমের সামনে দাঁড়িয়ে থাকতে দেখছে, আবার কোনো সময় বাড়ির উঠোনে বলে বসে আছে, ও খালি দেখতে পেত। একদিন না সন্ধ্যার সময় মেয়েটি বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে। তো মেয়েটির মা মেয়েটিকে ডাকছিল, কিন্তু মেয়েটি না কোনো উত্তর দিচ্ছিল না। তখন মেয়েটির মা ঘরের থেকে বেরোলো, মানে ও তো উত্তর দিচ্ছিল না, কেন উত্তর দিচ্ছে না সেটা জানার জন্যই বাইরে বেরোলো। আর দেখছি যে মেয়েটি গেটের সামনে দাঁড়িয়ে সামনে যে খোলা মাঠটা আছে সেখানে তাকিয়ে আছে। ওদের বাড়িটা অ্যাকচুয়ালি মাঠের পাশেই ছিল। তো মেয়েটির মা মেয়েটির কাছে গেল, বলছে কি দেখছিস খোলা মাঠে? মেয়েটি তখন বলছে, মা ওই দেখো মাঠের মাঝখানে লকাই দাঁড়িয়ে আছে, আমাকে ডাকছে, আমাকে নিয়ে যেতে চায়। মেয়েটির মা তো কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু মেয়েটি বলে দেখতে পাচ্ছিল। যাই হোক, মেয়েটিকে তারপর টেনে ঘরে নিয়ে আসলো আর বোঝালো লকাই তো মারাই গেছে, ও কোথা থেকে আসবে, এসব আর কি বোঝাচ্ছে। কিন্তু মেয়েটি বলছে না মা, লকাই আসে, আমাকে রোজ ডাকে, আমাকে ওর কাছে নিয়ে যেতে চায়, এসব আর কি বলে। এর ঠিক 2 থেকে 3 দিন পর ওর মা দেখলো যে মেয়েটি ঘরের মধ্যে নেই। তখন সকালেই 6টা বাজে। তো দরজাটা খোলা ছিল, মেয়েটি ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়ে গেছে। চারপাশে খোঁজাখুঁজি করলো, গ্রামের লোকজনও খোঁজাখুঁজি করলো, কোথাও খুঁজে পায়নি। এবার কি হয়েছে, কেউ ওই বট গাছের ওখানে গিয়েছিল কিছু একটা কাজ করাতে বা গরু চড়াতে। ও দেখতে পাচ্ছে যে একটা মেয়ে ঝুলছে বট গাছের গলায় দড়ি দিয়ে, আর এটি ছিল সেই মেয়েটি। মানে মেয়েটি যে বলতো ওকে লকাই ডাকছে, ও সেই বট গাছের মধ্যেই নিজের গলায় দড়ি দিয়ে নিজের জীবনটা শেষ করলো। তখন তো কান্নাকাটি হলো। মেয়েটির মা তখন চিল্লিয়ে বলছিল গ্রামের সব লোককে যে আমার মেয়ে খালি লকাইকে দেখতে পেত এবং লকাই আমার মেয়েকে টেনে নিয়ে গেল নিজের কাছে। আর মেয়েটি সেই গাছেই গলায় দড়ি দিয়ে নিজের জীবন শেষ করলো, যে গাছে লকাই তার নিজের জীবনটা শেষ করেছিল। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ঘটনা। 2টি ঘটনা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।
আর তোমরাও যদি তোমাদের সাথে ঘটা কোনো ভয়ঙ্কর ইনসিডেন্ট বা তোমাদের জানা কোনো ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চাও, তাহলে যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছ এখানে তোমরা ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ করে তোমাদের সেই অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতে পারো। তো আজকের মতন টাটা, গুড বাই। তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকি, বাই।